প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম ধাতুর প্রকার নিয়ে, ধাতু নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা ধাতু নিয়ে পড়েছি, ধাতু কত প্রকার তা বলেছি। দেন আমরা মৌলিক ধাতু নিয়ে পড়েছি, মৌলিক ধাতু বাংলা যে ধাতু আছে তা আমরা কীভাবে বের করবো তা আমরা জেনেছি। তোমাদের উপরের সাজেশনে দেখো চলে আসছে অলরেডি গত ক্লাসটা। আজকে আমরা আলোচনা করব সাধিত ধাতু এবং সংযোগমূলক ধাতু নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা মৌলিক ধাতু চেনার জন্য একটি উপায় তোমাদেরকে দিয়েছি যে তোমরা যখন কোনো ক্রিয়াপদকে তুই দ্বারা জিজ্ঞাসা করবে তখন তুইয়ের উত্তরে তুমি যে একটা রূপ পেয়ে যাবে, ক্রিয়াপদ থেকে যে একটা রূপ পাবে, ওই রূপটাকে আমরা কি বলেছি? মৌলিক ধাতু বলেছি। যেমন ধরো তোমাকে বললাম তুই কর, তুই যা, তুই ধর। এই যে ধর, কর, চল, পর, বর, ধর, এই যে শব্দগুলো আছে, এগুলো শব্দ আমরা কি বলেছি? মৌলিক ধাতু বলেছি। এগুলোকে আমরা কিভাবে চিনতে পেরেছি? তুই ক্রিয়াপদ, তুই যে শব্দ আছে এটা দ্বারা আমরা জিজ্ঞাসা করেছি। ঠিক সেমভাবে দেখো যে সাধিত ধাতু আমরা কিভাবে চিনব। তার মানে সাধিত ধাতু এটাকে চেনার একটি উপায় আছে। যখন তুমি মৌলিক শব্দের সাথে বা নাম শব্দের সাথে বা ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত করে যে একটা রূপ পেয়ে যাবে তাকেই বলবে সাধিত ধাতুর রূপ। কি বলেছি বন্ধুরা, খেয়াল করো। মৌলিক শব্দ, এটাকে তুমি নাম শব্দ বলতে পারো, ওকে, অথবা তুমি বলতে পারো ধাতু। এর সাথে যখন তুমি আপ্রত্যয় যুক্ত করবে, এই দুটোর সাথে, মৌলিক শব্দ বা নাম শব্দের সাথে বা ধাতুর সাথে যখন তুমি আপ্রত্যয় যুক্ত করবে, আপ্রত্যয় যুক্ত করে তুমি যে একটা রূপ পাবে তাকে তুমি বলতে পারো সাধিত ধাতু। যেমন ধরো তোমাকে বললাম দেখ একটা মৌলিক ধাতু, মানে দেখ একটা ধাতু, তার সাথে তুমি আপ্রত্যয় যুক্ত করেছো, যুক্ত করে তুমি কি পেয়েছো? দেখা পেয়েছো। তার মানে দেখো, দেখা এটা হচ্ছে কি আমার সাধিত ধাতু, দেখ এটা হচ্ছে আমার ধাতু, তার সাথে আমি আপ্রত্যয় যুক্ত করেছি। ঠিক সেম ভাবে দেখো, তুমি যদি নাম শব্দ দিয়ে যুক্ত করতে চাও, ধরো তুমি একটা ঘুম, তার সাথে একটা আপ্রত্যয় যুক্ত করলা। ঘুম একটা নামবাচক শব্দ, তার সাথে তুমি আপ্রত্যয় যুক্ত করেছো, দেন তুমি কি পেয়েছো? ঘুমা পেয়েছো। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি বলেছি আমাদের সংজ্ঞায়, মৌলিক শব্দ বা নাম শব্দ বা ধাতুর সাথে যখন আপ্রত্যয় যুক্ত করে যে রূপটা আমরা পেয়ে যাব, ওই রূপটাই হচ্ছে গিয়ে তোমার সাধিত ধাতুর রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই সাধিত ধাতু আমরা যেমন মৌলিক ধাতুকে ক্রিয়াপদে ব্যবহার করতে পেরেছি, আমরা কি সাধিত ধাতুকে এভাবে ক্রিয়াপদে ব্যবহার করতে পারবো? যেমন দেখো আমরা মৌলিক ধাতু হচ্ছে দেখ, এটাকে ক্রিয়াপদে ব্যবহার করেছি তুই দেখ। যেমন মৌলিক ধাতু ধর, আমরা বলেছি তুই ধর, একটা ক্রিয়াপদ হয়ে গেছে। ওকে, তাহলে সেম ভাবে কি আমরা বলবো? যেমন আমরা একটু আগে যে উদাহরণ নিয়েছি, দেখা, ঘুমা, আমরা দুটো উদাহরণ নিয়েছি। দেখো তো তুমি এসে যুক্ত করো তো তুমি, তুমি দেখা আমরা কখনো ব্যবহার করি না। আমি দেখা, আমি ঘুমা, সে দেখা, সে ঘুমা, আমরা কখনো কি এভাবে ব্যবহার করি না। তাহলে দেখো এই সাধিত ধাতু এটা কি ক্রিয়াপদে ব্যবহৃত হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। তোমাদের প্রশ্ন এখান থেকে আসে যে সাধিত ধাতুকে যখন তুমি ক্রিয়াপদে ব্যবহার করবে তখন সাধিত ধাতুর ক্রিয়াপদের গঠনটা কিভাবে হবে? এর উত্তরে তুমি দুটো জিনিস মনে রাখবে, যে দুটো মাধ্যমে সাধিত ধাতুর ক্রিয়াপদ গঠিত হয়। কি বলেছি? দুটো মাধ্যমে সাধিত ধাতুর ক্রিয়াপদ গঠিত হয়ে থাকে। একটা হচ্ছে পুরুষবাচক শব্দ, আর একটা হচ্ছে আপ্রত্যয়ের পরে তুমি একটা বিভক্তি যুক্ত করবে। ক্লিয়ার? কি বলেছি? পুরুষবাচক শব্দ এবং আপ্রত্যয়ের পরে একটা বিভক্তি যুক্ত করবে। খেয়াল করো যে আমি যদি এখানে যুক্ত করি, একটা পুরুষবাচক শব্দ যদি যুক্ত করি, বাবা, একটা শব্দ আমি যুক্ত করেছি। ওকে, আর কি বলেছি? যে সাধিত ধাতু এর পরে আমরা একটা বিভক্তি যুক্ত করব। যেমন দেখো বললাম বাবা দেখাচ্ছে। ক্লিয়ার? তার মানে দেখো এই যে চেন শব্দটা আছে, এই যে চেন শব্দটা আছে, এটা হচ্ছে কি আমার বিভক্তি, আর এটা হচ্ছে আমার কি পুরুষবাচক শব্দ। যেমন তুমি সকালবেলা ঘুমিয়ে আছো, এখন তোমাকে একজন কল দিয়েছে, তুমি তাকে ফোন রিসিভ করে বললে আমি তো ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি। এই দেখো আমি এখানে আমি যুক্ত করলাম, এটা পুরুষবাচক শব্দ যুক্ত করলাম,
ঠিক আছে, যুক্ত করে এখানে আমি কি চেঞ্জ করেছি দেখো, ঘুমাচ্ছি বলেছি, দেখেছো? তার মানে আমরা এখানে একটি পরিবেশের শব্দ ব্যবহার করলাম আর এইখানে আমরা একটা বিভক্তি যুক্ত করেছি, বুঝতে পেরেছো? আবার এখান থেকে দেখো তোমরা এই ক্রিয়াপদ থেকে দেখো দেখাচ্ছি, এই ঘুমাচ্ছি, এখান থেকে তুমি একটা অংশ পেয়ে যেতে পারো। একটি প্রশ্ন তোমাদের আসে যে সাধিত ধাতুর ক্রিয়াপদের কয়টি অংশ থাকে বা সাধিত ধাতুর ক্রিয়াপদের কয়টি অংশ রয়েছে। দেখো আমরা এই যে উদাহরণটা নিয়েছি, আমরা যদি এই উদাহরণটাই যদি বিশ্লেষণ করি, ধরো তোমাকে লিখলাম ঘুমাচ্ছি, তাহলে কয়টি অংশ আছে? আচ্ছা আমরা ভেঙে নিই তাকে। ঘুম আমি একটা মৌলিক শব্দ পেয়েছি, তারপরে তোমাকে যদি প্রশ্ন করেছে সাধিত ধাতু বলেছে, তার মানে আমরা কি জানি মৌলিক শব্দের সাথে অবশ্যই একটা আপত্যয় থাকবে। এখানে আপত্যয় আছে, দেখো যে আ আছে, আমরা আটা পেয়েছি, আ দেখো এই আয়ের পরে আর কি আছে, প্লাস ছি আছে। তার মানে দেখো তুমি উত্তরে কি বলবে যে সাধিত ধাতুর ক্রিয়াপদের তিনটি অংশ আছে বা তিনটি অংশ থাকে। এক মৌলিক ধাতু, দুই আপ্রত্যয়, তিন হচ্ছে বিভক্তি। আবার বলছি মৌলিক ধাতু, আপ্রত্যয় এবং বিভক্তি। তোমাদের খুব সিম্পলি একটা প্রশ্ন আসে, আপ্রত্যয় এবং বিভক্তি যুগে কোন ধাতুর ক্রিয়াপদ গঠিত হয়ে যায়? ক্লিয়ার? সাধিত ধাতুর ক্রিয়াপদ গঠিত হয়। এক। দুই নাম্বার তোমাকে প্রশ্ন দিতে পারে ঘুমাচ্ছি এটি একটি সাধিত ধাতু, এর বিভক্তি কোনটি? তাহলে লক্ষ্য করে তো আমরা তিনটি যখন অংশ বের করলাম, আকে আমরা কি বলেছি? প্রত্যয় বলেছি, তার মানে ছি আমার কি হবে? বিভক্তি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানেই কিন্তু একটু ভুল করে যাও। ক্লিয়ার? আমরা কিন্তু বলেছি সাধিত ধাতু গঠন করতে হলে অবশ্যই আমাকে আপ্রত্যয়টা থাকতেই হবে। যদি আপ্রত্যয় না থাকে আমরা সাধিত ধাতু গঠন করতে পারবো না। ওকে, আসো এই যে সাধিত ধাতু আমরা সাধিত সংজ্ঞা নিয়েছি, সাধিত ধাতুর গঠন এবং অর্থের দিক থেকে তার তিনটি প্রকার আছে। এক নাম সাধিত, এক আমরা যদি দেখি নাম সাধিত, দুই হচ্ছে গিয়ে প্রযোজক, আর তিন হচ্ছে গিয়ে কর্মবাচ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি হচ্ছে গিয়ে সাধিত ধাতুর প্রকার। তাহলে এরকম নাম সাধিত কেন বলেছি? দেখো তো তোমাদেরকে আমি সংজ্ঞা দিয়েছিলাম যে মৌলিক শব্দ বা নাম শব্দ, দেখো মৌলিক শব্দ অথবা নাম শব্দ, তার মানে কি দেখো আমরা যখন কোনো ক্রিয়াপদকে ভেঙে ফেলবো তখন প্রথম অংশটি যদি নাম শব্দ পেয়ে যায় তাহলে সেটা নাম শব্দ হয়ে যাবে। তা দেখো নাম সাধিত, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো বললাম, আমরা একটু আগে যে উদাহরণটা নিয়েছি, হ্যাঁ আমরা ওই উদাহরণটা নিয়েছি, দেখো তো ঘুমাচ্ছি, যখন তুমি এটাকে ভেঙে ফেলবা তখন আমরা কি পাবো? দেখো তো ঘুম পেয়েছো। তাহলে দেখো এই যে ঘুম, এটা কিন্তু ধাতু নয়, এটা হচ্ছে একটা নাম ধাতু, মানে একটা নাম শব্দ। ক্লিয়ার? একটা নাম শব্দ। এই নাম শব্দ আমরা কি বলছি? নাম সাধিত বলেছি। তার মানে এই নাম শব্দ নিয়ে এবং তার সাথে মানে নাম মৌলিক, তার সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে যে একটা শব্দের রূপ আমরা পেয়েছি বা একটা যে শব্দের রূপ গঠিত হয়েছে সেটা হচ্ছে কি নাম সাধিত। তার মানে ঘুমাচ্ছি এটা হচ্ছে কি একটা নাম সাধিত। আর দেখাচ্ছি, দেখো আমরা লিখলাম যে দেখাচ্ছি, প্রেক্ষিতে আমরা লিখলাম দেখাচ্ছি, তার মানে এটা কিন্তু আমরা নাম সাধিত বলতে পারবো না। এটাকে আমরা কি বলবো? আমরা সাধিত শব্দ বলবো, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু নাম সাধিত নয়। তাহলে নাম সাধিত হওয়ার জন্য তোমার কি লাগবে? নাম লাগবে। তাহলে আসো এখান থেকে আমরা একটু ছোট্ট একটা সংজ্ঞা নিয়ে নিই। আর এই সংজ্ঞাটা একটু ভেরি ইম্পর্টেন্টলি মনে রাখবে, কারণ এই নাম শব্দের সাথে, এই নাম সাধিতের সাথে তোমার সংযোগমূলক যে ধাতু আছে তার সাথে একটু তোমাদের প্যাচ খেয়ে যায়। আসো আমরা সংজ্ঞাটা একটু লিখে নিই। বিশেষ্য, বিশেষণ, অনুকার অব্যয়। ক্লিয়ার? তোমরা একটু এই পার্টটা একটু ইম্পর্টেন্টলি মনে রাখবে। আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে এর সাথে এর একটু দ্বন্দ্ব খেয়ে যায়, দ্বন্দ্ব লেগে যায়। তাহলে আমরা একটা কথা বলেছি বিশেষ্য, বিশেষণ এবং কি অনুকার অব্যয়। আচ্ছা অনুকার অব্যয় বলতে আমরা কি বুঝি আসলে? তোমরা দুটো অব্যয়পদকে খুব ভালো করে মনে রাখবা। একটা হচ্ছে ধনাত্মক অব্যয়, যে অব্যয়পদটা আমরা এখানে এটার জন্য ব্যবহার করব,
আমরা এটা এখানে লিখে রাখি। ধনাত্মক অব্যয়, ওকে, আমরা এখানে লিখে রাখলাম ধনাত্মক অব্যয়। তাহলে দেখো এই অনুকার অব্যয় আর ধনাত্মক অব্যয়ের মধ্যে পার্থক্য কি আছে মনে রাখবে। ধনাত্মক অব্যয় হচ্ছে গিয়ে যে যেমন ধরো যে তুমি কল্পনা করে কিছু শব্দ তুমি বের করেছো। ধরো তুমি বললা যে মানুষ হাঁটছে, মানুষ কিভাবে হাঁটছে, হন হন করে হাঁটছে। আচ্ছা, মানুষ যখন হাঁটে তখন কি তারা বলে হন 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 বলে না, কিন্তু আমরা তার হাঁটা থেকে কল্পনা করেছি মানুষ কি করে, হন হন করে হাঁটে। ধরো কুকুর শব্দ করছে, ঘেউ ঘেউ করছে। আচ্ছা, কুকুরের ডাক কি ঘেউ ঘেউ করা? তুমি কখনো কি কল্পনা করেছো বা তুমি কি কখনো শুনতে পেরেছো এই কুকুর তুমি কি ঘেউ ঘেউ করে কান্না করো? যেমন তুমি বললা ছেলেটি ম্যা ম্যা করে কান্না করেছে। আচ্ছা, কেউ কি তোমার ম্যা ম্যা করে কান্না করে, ম্যা 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 কান্না করে না। তার মানে হচ্ছে গিয়ে তুমি তার কান্নাটাকে ম্যা ম্যা শব্দ দ্বারা কল্পনা করেছো, তুমি কুকুরের ডাকটাকে ম্যা ঘেউ ঘেউ দ্বারা কল্পনা করেছো। এই যে তুমি শব্দগুলো বের করে ফেললা, এটা হচ্ছে গিয়ে তোমার ধনাত্মক অব্যয়। তাহলে অনুকার অব্যয় কোনগুলো? দেখো, অনুকার অব্যয় হচ্ছে গিয়ে ধনাত্মক যে শব্দগুলো তুমি পাচ্ছ, আমরা যে মূল একটা যে শব্দ পাচ্ছি, এই শব্দের সাথে তুমি আরেকটা শব্দ তৈরি করে ফেললাম, যেটা একটা বিকৃত একটা রূপ। যেমন দেখো, তোমরা কিন্তু খুব সচরাচর ব্যবহার করো। তোমরা যেমন বন্ধুদেরকে বলো চলো চাটা খেয়ে আসি, চাটা। আচ্ছা, চা তো বুঝলাম, টা কি? কাপড় চোপড় গুছিয়ে নিও, কাপড় তো বুঝছি, চোপড় কি? পাতা টাতা কুড়িয়ে নিও, পাতা আছে, টাতা কি? তাই না? তো এই দেখো, আমরা যে একটা মূল শব্দের সাথে আরেকটা যে বিকৃত রূপ করে একটা শব্দাংশ আমরা তৈরি করছি, ওইটি হচ্ছে কি আমাদের অনুকার অব্যয়। তার অনুকার অব্যয় আমরা সংজ্ঞা কি নিয়েছি? একটি মৌলিক শব্দ বা একটি শব্দ তার সাথে বিকৃত রূপ করে আরেকটি যে শব্দাংশ তৈরি করেছি তাকে অনুকার অব্যয় বলা হয়। কাপড় চোপড়, ঠিক আছে, ভাতটা, বিস্কুট টিস্কুট, ওকে, এরপরে স্কুল টিস্কুল, কলম টলম, ওকে। তাহলে এই যে টলম, এগুলো হচ্ছে গিয়ে আমাদের অনুকার অব্যয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের নাম সাধিত। তাহলে দেখো, নাম সাধিত ক্ষেত্রে আমরা পাবো যে ছেলেটির আমাদের কমন উদাহরণ ঘুমানো, ঘুম যোগ আ, ধমক যোগ আ, তারপরে হাত যোগ আ, হাতা। যে লোকটি স্বভাব অন্যের পকেট হাতানো। দেখো, লোকটির স্বভাব অন্যের পকেট হাতানো, দেখছো, হাতানো। তার হাতানো এটা ক্রিয়াপদ আমরা পেয়েছি। তাহলে এই যে হাতানো যে শব্দটা আছে, তুমি এটাকে ভেঙে ফেলে আমরা কি পেয়েছি? হাত যোগ আ যোগ নৌকার লো। তাহলে হাত একটা নাম শব্দ আমরা পেয়েছি, দ্যাট মিনস এটা কি হয়ে গেল? নাম সাধিতর উদাহরণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো প্রযোজক কোনটাকে বলবে? আর প্রযোজককে খুব ছোট্ট করে মনে রাখবো, প্রযোজক ধাতু যেটা আছে, প্রযোজক ধাতুর আরেকটা অপর নাম আছে, তাকে আমরা বলছি নিযন্তন ধাতু। আচ্ছা, এর মানেটা কি? অথবা তুমি মনে রাখতে পারো যে অপরকে নিয়োজিত করা অর্থে, যে নিজে কাজটা করছে না কিন্তু এই কাজটাই সে অপরকে নিয়োজিত করে করাচ্ছে, ঠিক আছে। যেমন তুমি বললা যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লেখা হয়েছে, তাই না? দেখো, কেউ একজন তাকে বলেছে আপনি একটা গীতাঞ্জলি লিখেন। হ্যাঁ, রবীন্দ্রনাথই কাজটি করেছে, কিন্তু রবীন্দ্রনাথ নিজের ইচ্ছায় কাজটি করেনি, তাকে একজন করিয়েছে। ক্লিয়ার? যেমন দেখো, মা ছেলেকে খাওয়াচ্ছে। হ্যাঁ, কাজটা তো ছেলেরই, ছেলে খাবে, তাই না? মা তো আর খাবে না, কে খাবে? ছেলে খাবে। কিন্তু খাওয়াচ্ছে কে? মা খাইয়ে দিচ্ছে। মানে ছেলে তার নিজের ইচ্ছায় কাজটা করছে না, ছেলেকে দিয়ে একজন কাজটা করাচ্ছে। যেমন লোকটিকে দ্বারা চিঠি পাঠানো হয়েছে। একটা হচ্ছে আমি পাঠিয়েছি, আরেকটা হচ্ছে লোকটিকে দ্বারা পাঠানো হয়েছে। তার মানে দেখো, লোকটি নিজে চিঠি পাঠাতে চায়নি, তাকে একজন বলেছে, তাই সে কী করেছে? তার প্রেমিকার জন্য সে চিঠি লিখে চিঠি পাঠিয়েছে। বুঝতে পেরেছ? তার মানে আমরা ছোট্ট করে যদি মনে রাখি যে প্রযোজক ধাতু যেগুলো আছে, এটা অবভিয়াসলি প্রযোজক ধাতু মানে হচ্ছে কি সেটা সাধিত ধাতু, আর সাধিত ধাতুর রূপ মানে হচ্ছে কি একটা প্রত্যয় থাকবে, তার একটা মৌলিক শব্দ থাকবে, এবং এই কাজটা, এই ক্রিয়াপদের কাজটা সাবজেক্ট নিজের ইচ্ছায় কাজ করবে না, তাকে অন্য একজন কাজ করাবে। যেমন তোমাদের খুব কমন একটা উদাহরণ পরীক্ষায় আসে যে বাবা ছেলেকে পড়াচ্ছে, ছেলে নিজের ইচ্ছায় পড়তে চাচ্ছে না, বাবা ছেলেকে পড়াচ্ছে। বাবা কি পড়ছে? না। বুঝতে পেরেছ? ওকে, তাহলে এই ছিল আমাদের প্রযোজক ধাতু।
আচ্ছা, কর্মবাচ্য ধাতু কোনটাকে বলে? দেখো শব্দটাই তুমি একটু খেয়াল করো, এখানে কর্ম বলেছে, তাই না? কর্মবাচ্য ধাতু। আমরা যদি সিম্পলি মনে রাখি যে কর্মটা যখন সাবজেক্টের জায়গায় গিয়ে বসে যায়, সেটাই তোমার কর্মবাচ্য ধাতু হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইছিলাম। ধরো তোমাকে বললো কাজটি করা হয়েছে, তাই না? দেখো এখানে দেখো কাজটি যে করা হয়েছে, দেখো করা, করযোগ আ, একটা তুমি আ প্রত্যয় যুক্ত করেছো। অথবা তুমি যদি আরেকটু সহজ উদাহরণ নিতে পারো, যে ধরো যে একটি মেয়ে সে একজনকে ফোন দিয়ে ফেললো হঠাৎ করে। তো মেয়ের ফ্যামিলি, সব ফ্যামিলি ভদ্র, কিন্তু ওই ফ্যামিলি একটু অতিমাত্রায় ভদ্র। তখন তার মা এসে তাকে বলল কাজটি ভালো দেখায়নি। কি বলেছে? কাজটি দেখো তো এখানে কাজটি ভালো দেখায়নি, দেখছো? এই যে আমরা ক্রিয়াপদ পেয়েছি। তাহলে এখানে দেখো তো এই যে কাজটি, এই যে এই যে কাজটি, এই জায়গাটা কোথায় বসছে? বিশেষ জায়গায় গিয়ে বসে গেছে। আর এই কর্মবাচ্যের ধাতু আমরা কি পেয়েছি? সাধু ধাতুর রূপ পেয়েছি। তাহলে যে সাধু ধাতুর রূপে সাবজেক্টটাকে তুমি কর্ম পেয়ে যাচ্ছ, মানে কর্মটা যখন সাবজেক্ট আকারে বসে যাচ্ছে, বা ওখানে কোনো সাবজেক্ট পাচ্ছ না, ঠিক আছে, কর্মটাই তোমার সাবজেক্ট হচ্ছে, তখনই তুমি তাকে কি বলবে? সাধিত ধাতুর কর্মবাচ্যের ধাতু বলবে। যেমন দেখো এখানে আমি যদি বলতাম যে মা বলেছে কাজটি ভালো দেখায়নি, তাহলে কিন্তু এটা আমার কি হতো না? কর্মবাচ্য ধাতু হতো না। তখন আমি তাকে কি বলতাম? প্রযোজক ধাতু বলতাম। এই কারণেই ব্যাকরণবিদদের অনেকেই এই কর্মবাচ্য ধাতুটাকে আলাদা করে দেখাতে চান না। তারা বলেন যে কর্মবাচ্য এই ধাতুটা আর প্রযোজক ধাতুটা একই প্যাটার্নে থাকা উচিত, বা একই প্যাটার্নের মধ্যেই রয়েছে। বুঝতে পেরেছ? এটাকে তারা কি আলাদা করে কোনো তোমরা দেখাতে চান না। যেমন তোমরা কর্মবাচ্য ধাতুর মধ্যে একটি কমন একটি উদাহরণ তুমি পেয়ে যাবা, যে যা কিছু হারায়। দেখো যা কিছু হারায়, দেখছো? হারায় কে বলে? তোমার গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সাধিত ধাতুর প্রকার নিয়ে আলোচনা।